হ্যাঁ, কিছু important features of gravitational forces. Like gravitation force between two masses is independent of the intervening media. মানে যদি আমি বলি এখানে একটা মাস m1 আছে আর এখানে একটা মাস m2 আছে, এদের মাঝখানে যাই মিডিয়াম থাকুক না কেন গ্র্যাভিটেশনাল ফোর্সে অত এফেক্টেড হবে না। ঠিক আছে, তো এটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টারভিনিং মিডিয়া। দ্য মিউচুয়াল গ্র্যাভিটেশন বিটুইন টু বডিজ আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, যেটা আমরা গতকাল ক্যালকুলেশন করে দেখলাম। হেন্স উই ক্যান সে দ্যাট they they obey নিউটনস থার্ড ল অফ মোশন। লাস্ট দিনই আমরা করেছি ওটা। তারপরে কি, এবার গ্র্যাভিটেশনাল ফোর্সেস না, একটা জিনিস মনে রাখবে, দ্য ল অফ গ্র্যাভিটেশন gravitation strictly holds for point masses। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, আমি ফার্স্ট ক্লাসেই যখন মোশন ইন আ স্ট্রেট লাইন ভিডিওটা আপলোড করেছিলাম, ওখানে পয়েন্ট মাস বলেছিলাম যে একটা যদি কোনো অবজেক্ট সে তার সে ডিস্টেন্স ট্রাভেল করলো, এবার ডিস্টেন্স ট্রাভেল যেটা, সেটা যদি ওর নিজের সাইজের থেকে অনেক বেশি বড় হয়, তাহলে ওটাকে আমি পয়েন্ট মাস কনসিডার করতে পারি। যেরকম দেখবে প্লেন বলো বা শিপ বলো, ওরা ট্রাভেল হলে ওদেরকে পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হয়, ওই রেডারে দেখায়। তো স্যার আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, পয়েন্ট মাস, যদি কোনো অবজেক্ট তার সাইজের চেয়ে বেশি ডিস্টেন্স ট্রাভেল করে, তখন আমরা ওটাকে একটা পয়েন্ট মাস কনসিডার করতে পারি। মানে আজকে তোমার যা সাইজ, তুমি যদি এখান থেকে দিল্লি যাও, তো ডিস্টেন্সটা অনেক লার্জ, তো তোমাকে আমি অ্যাজ আ পয়েন্ট মাস কনসিডার করতে পারি, রাদার দেন তোমার হাতকে একটা আলাদা মাস ধরছি, বা তোমার মাথা একটা, তোমার বডি একটা, মানে আলাদা আলাদা বডি পার্টকে আলাদা আলাদা পার্ট কনসিডার না করে আমরা একটা সিঙ্গেল পয়েন্ট মাস ধরছি জিনিসটাকে। স্যার বুঝলাম। প্রিন্সিপাল অফ সুপারপজিশন। আচ্ছা শোনো, এই প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা অনেক জায়গায় ফেস করবে, আর যেখানে যেখানে ফেস করবে প্রায় সবই সিমিলার। তো আমি যেরকম ভাবে যা বোঝাবো বুঝে নেবে, হ্যাঁ ভালো করে। ধরে নাও, মানে let us consider that there are four masses, চারখানা মাস ধরছেন। আচ্ছা আগে বাদ দাও, আগে লিখি প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা কি। কি হলো? প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা কি আগে সেটা কনসিডার করি। স্টেটমেন্টটা হচ্ছে, the gravitational force between two masses acts
independently and uninfluenced by the presence of other bodies. Hence, the total gravitational force, hence, the total gravitational force acting on a particle due to uh, n number of particles or masses, n number of masses is the vector sum of all the এই দাও হ্যাঁ n number of masses is the vector sum of the sum of all the gravitational forces gravitational forces gravitational forces exerted by the individual masses. এটা কেন আমি পুরোটা লিখলাম বল? হ্যাঁ তো হ্যাঁ দেখো the gravitational forces between two masses acts independently and uninfluenced by the presence of other bodies মানে এই ওহো এক সেকেন্ড দাও শুনতে পাচ্ছ তো আছো তো সবাই হ্যাঁ স্যার আছি। হ্যাঁ তো দেখো তো কি বলছে গ্র্যাভিটেশনাল ফোর্সেস বিটুইন টু মাস অ্যাক্টস ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে এরা কারোকে উপর মানে ইন্ডিপেন্ডেন্ট এই কারোর জন্য ডিমিনিশ হয় না মানে হয় না অনেক সময় একটা ফোর্স আমরা যখন নিউটনস লজ এ পড়ছিলাম দেখা গেল যে এরকম একটা মাস রেখে দিয়েছি একটা টেবিলের ওপর তো এর যে ওয়েটটা রয়েছে এটা এইদিকে থাকলো আমরা একটা ফোর্স এইদিকে দিচ্ছি তো এখানে একটা ফ্রিকশন কাজ করছে আর ফ্রিকশনটা ধীরে ধীরে কমে যাচ্ছে বা ডিপেন্ড করছে একে অপরের সাথে অন্য ফ্যাক্টরের সাথে তাই তো স্যার হ্যাঁ স্যার, বাট আমি না একটু প্রবলেম হচ্ছে বুঝতে। কি প্রবলেম হচ্ছে বলো মানে এই M1 M2টা। হ্যাঁ ধরে নাও এটা তোমার একটা ফ্রেন্ড ঠিক আছে সে তোমার সাথে হাত ধরে দাঁড়িয়ে আছে ঠিক আছে এর আমিও তোমার হাত ধরে দাঁড়িয়ে আছি এর আমি তোমাকে পুল করছি ও তোমায় পুল করছে ঠিক আছে এর এই যে পুল গুলো মানে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সেস গুলো কি হচ্ছে তোমার সাথে তোমার বন্ধুর যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা ওটা ইন্ডিপেন্ডেন্ট ওটা আমার উপর ডিপেন্ড করছে না ওটা আনইনফ্লুয়েন্সড আমার জন্য কোনো ইনফ্লুয়েন্স হচ্ছে না আবার কি আমার সাথে তোমার যে ফোর্সটা ওটাও ইন্ডিপেন্ডেন্ট মানে আমার ফোর্সের জন্য এর কোনো প্রবলেম হচ্ছে না তোমার মানে বলতে চাইছি দুটো যে ফোর্সেস কাজ করছে কেউ কাউকে ক্যান্সেল আউট করে দিচ্ছে না এবার বুঝলে হ্যাঁ স্যার বুঝলাম।
এ ভাই, এই তো চার্জ ছিল ল্যাপটপে, আবার চার্জ শেষ হয়ে গেল 40%। ও, পারফরমেন্স মোডে দেওয়া ছিল, এই বাবা। যা যা যা, আমার চার্জার আনতে হবে। তো কি বললাম এক্ষুনি? শোনা যাচ্ছে তো আমার কথা? ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ। তো এই যে মাসেসের যে অ্যাট্রাকশন গুলো না, এটা M3 লিখে দিই, এরা কারোর উপর ডিপেন্ড করছে না। এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিভিজুয়াল মাসেস। তারপরে কি বলছেন, যে যদি এটা এন খানা পার্টিকেলের জন্য হয় বা এন খানা নাম্বার অফ মাসেসের জন্য ইন্টারঅ্যাকশন হয়, মানে এখানে তো তিনটে বললাম, এবার ওটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? সুপারপজিশন থিওরেম অনুযায়ী আমাদের যে টোটাল ফোর্স যেটা হবে বা রেজাল্টেন্ট ফোর্স যেটা, সেই রেজাল্টেন্ট ফোর্সটার ভ্যালু হবে হচ্ছে ভেক্টর সামেশন অফ অল দ্য ফোর্সেস। মানে যতগুলো ফোর্সেস থাকবে ডট 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 এফ এন, এবার এতগুলো সামেশন, মানে এই যে এফ আর ইকুয়ালস টু F1 F2 F3 F4 F5, এটা তো চলতে থাকছে এন খানা অবধি। এটা না একটা লেখার ধরন আছে, সেটাকে বলা হয় সামেশন নোটেশন। এরকম ভাবে একটা সাইড ওয়াইজ এম দিতে হয়, জানো? তোমরা এটা জানো? হ্যাঁ, না না স্যার। এফ আই, তাহলে জেনে নাও। এখানে এই যে এটা লিখলাম, এটাকে বলা হয় সামেশন নোটেশন। নোটেশন এটা একটা, মানে বলার ধরন বা লেখার ধরন। কি এটা? সামেশনটা জানি, বাট ওটা কেমন লিখে ওটা জানি না। হ্যাঁ, এটা লেখা হচ্ছে এরকম ভাবে যে এই যেহেতু উপরের ফ্যাক্টরটা এরকম ভাবে অ্যাড হতে থাকছে, হুম, মানে F1 F2 F3 F4 F5 F6 F7 চলতে থাকবে টানা একদম। তো এটা সেরকমই, এটা এফ আই। আর এফ আইটা কি হবে? এফ আই এর আগে সামেশন সিম্বল, সামেশন মানে অ্যাডিশন হবে নিশ্চয়ই। আর এফ আই হ্যাঁ এর স্যার। আগে আমরা এখানে লিখেছি আই ইকুয়ালস টু 1 টু এন। এটা এই ইন্টিগ্রেশনের সিম্বলের মতো, বাট সামেশন হচ্ছে অ্যাড করতে থাকা। ঠিক আছে? সামেশন মিন্স অ্যাডিশন, আর হ্যাঁ ইন্টিগ্রেশন মানে হচ্ছে তো এরিয়া আন্ডার দ্য কার্ভ। এবার যাই হোক, এবার এটা হচ্ছে কি আই এর ভ্যালুটা 1 থেকে এন অব্দি যাবে, মানে প্রথমে যখন আই এর ভ্যালু 1, তখন এটা এরম ভাবে F1 আসবে, F2 আসবে, F3 আসবে। মানে এই যে কন্টিনিউয়াস রিপিটেটিভ অ্যাডিশন যেটা, ওটাকে এত বড় না লিখে ছোট ফরম্যাটে এইটুকু লেখে। ওকে, বোঝা গেল? স্যার, আরেকবার বলবেন FI কোথা থেকে আসছে? হ্যাঁ, বলছি এই যে বারবার রিপিটেটিভ নোটেশন লিখতে হচ্ছে, রিপিটেটিভ লিখতে হচ্ছে না, F1 F2 F3 F4 F5 F6 ডট 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 হ্যাঁ এফ স্যার। এন। আর এই যে হুম এফ হুম। এন অব্দি যে অ্যাডিশনটা হচ্ছে, এটাকে বোঝানোর জন্য যে এই যে এই সামেশন সিম্বলটা ইউজ করা হয়, এই সিম্বলটা, এই সিম্বলটা বলে সামেশন। সামেশন মানে হচ্ছে অ্যাডিশন, অ্যাড করা, সাম করা। তো এটা আই, আই এর ভ্যালু কি 1, এখানে হচ্ছে সামেশন ফ্রম আই ইকুয়ালস টু 1 টু এন। আই এর ভ্যালু 1 থেকে এন অব্দি সবকিছুকে অ্যাড করে দিচ্ছি আমরা। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, যে 1 থেকে আই এর ভ্যালু 1 হলে F1 হয়ে যাবে, আই এর ভ্যালু 2 হলে F2 হয়ে যাবে। এটা কম্পিউটার প্রোগ্রামিং এর লুপের মতো চলতে থাকে। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, বুঝেছো? অয়ন থেকে বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। ঘুমাচ্ছ না তো? আছো তো? হ্যাঁ হ্যাঁ, আছি আছি। আচ্ছা, সুপারপজিশন থিওরেমের একটা ইলাস্ট্রেশন আছে, একটা
মানে ফর্মুলা ডিরাইভ করার জন্য। আমি তো ভেক্টর ফর্ম লিখে দিলাম এটা, এই ফোর্সটা। বাট এই ফোর্সটা যখন এরম ভাবে লিখতে হবে, তোমরা কি লিখতে পারবে তোরা এই যে এই ভেক্টর ফর্মের মতো? এই ভেক্টর ফর্মে লিখতে পারবে না। তো সেটাই আসছি কিভাবে লিখতে হয়, ইলাস্ট্রেশন। ধরো না আমি এইগুলোকে নামকরণ দিচ্ছি একটা, M1, এটা দিলাম M2, এটা হচ্ছে M4। এদের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে M4 কে হচ্ছে আহ এইদিকে টানছে হচ্ছে M1, একে এইদিকে টানছে, দেন একে এইদিকে এ টানছে, একে এইদিকে এ টানছে, দেন একে এইদিকে এ টানছে, একে এইদিকে এ টানছে। এটাই বলছি F13। আর এই পুরো এইখান থেকে যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে R cap 31, 3 এর থেকে 1 এর দূরত্ব। এটা হচ্ছে F12, F21, এটা হচ্ছে R21। আর এটা হচ্ছে, লিখছো তো? কিরে সব কোথায়? আমার যেমন, স্যার আছি আছি। হ্যাঁ, সব কটাকে আমি বাড়িতে গিয়ে ধরে মেরে আসবো যদি ক্লাসের মধ্যে কেউ ঘুমিয়ে পড়েছে, আমার ঘুম নষ্ট করে। না স্যার, ঘুমাচ্ছি না স্যার। আচ্ছা, ভালো ছেলে। স্যার আমি কাল 3টের সময় ঘুমিয়েছি, তাও এখন আমি ক্লাস করছি ঘুম থেকে উঠে। 3টের সময় তুমি ঘুমিয়েছো কেন, কি করছিলে? আরে বাড়িতে লোকজন এসেছিল না, তারপর খাওয়া দাওয়া হতে ওই করতে করতে দেরি হয়। তুমি তো, ও সেটা বলো যে পার্টি হচ্ছিল, আমি ভাবলাম পড়তে বসেছিলে। না না, ওটা, পড়িনি। ওটা এক্সকিউজ শোনা যাবে, ও দ্যাট ইজ নট কি বলবো, ছাড় দেওয়া যাবে না ওর জন্য। পড়েছি ওই 11:30 12টা অব্দি, তারপরে পারি। সে ঠিক আছে। হ্যাঁ, এক আধ দিন মজা করো, বাবার জন্মদিন বলে কথা। স্যার আমি কালকে মানে 13 বা 14 ঘন্টা টানা পড়েছি। এই দেখো, ও যতই বাবার জন্মদিন হোক না কেন, বাবাকেই খরচাটা করতে হয়েছে নিজের জন্মদিনে। হ্যাঁ একদম। আমি আমার বাবাকে যখন গিফট এনে দিয়েছিলাম একদিন, মানে যখন আমি নিজে ছোট ছিলাম, ইনকাম করতাম না যখন, বা বাবা বলছে, বাহ, আমার পয়সা দিয়ে, আমার থেকেই পয়সা নিয়ে গেলি সকালে আর আমার জন্য গিফট কিনে নিয়ে আসছিস। আচ্ছা, এইটা কি কার এক্সপ্রেশন? এটা হচ্ছে ফোর্স অন ওয়ান ডিউ টু টু, ফোর্স অন M1। এই M1 মাসের ওপর যে ফোর্স, এটা হচ্ছে এই মাসের ওপর ফোর্স এক্সার্টেড বাই M2। এই যে এইটা, এখানে কি রয়েছে, গ্লিচ হয়ে আছে? ওই না তো, এ বাবা, কিরম হয়ে গেল, ইরেজারও তো হচ্ছে না, যা যা, এটাকেই সরাতে হবে।
এইসব টেকনোলজিক্যাল জিনিসপত্র। তো এবার দেখো এই যে এটা হলো আমাদের ফোর্সের এক্সপ্রেশনটা। আর টু ওয়ানটা কি জিনিস? এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর আর টু ওয়ান ডিভাইডেড বাই আর টু ওয়ান ম্যাগনিটিউড, মানে এটা তো একটা ইউনিট ভেক্টর তাই না, আর ক্যাপ যেটা আর টু ওয়ান ক্যাপ। এই টোটাল যে ডিস্টেন্সটা তো এটা তো আর ক্যাপ বা সরি আর ভেক্টর। আর ভেক্টর সেটা যদি আমরা মানে মড দিয়ে মড মড ভ্যালু বলো বা ওর ম্যাগনিটিউড বলো ডিভাইড করে দিই, তাহলে একটা ইউনিট ভেক্টর পেয়ে যাবে। তাহলে টোটাল ফোর্স F1 যদি বার করতে চাই আমি, তাহলে কি করতে হবে? আমায় অ্যাড করে দিতে হবে 1 3 প্লাস 1 4 প্লাস 1 2। এটা কি হলো দেখো, ভালো করে বুঝবে হ্যাঁ তোমরা। এটা হলো যে আমি যদি বলি নেট ফোর্স অন ওয়ান, মানে এই M1 কে ধরে নাও তিনজন তিন দিক দিয়ে টানছে, তিনজন M1 কে তিন দিক দিয়ে টানছে, ঠিক আছে। আর এই যে টানার যে নেট ফোর্সটা F1 যদি বলি ফোর্সটা, তাহলে ওটা কি হবে? ওটা হবে সামেশন অফ দ্য থ্রি ফোর্সেস যারা ওকে টানছে। M2 M4 M1। তো কি হবে দেখো, এইটা আলটিমেটলি একটা জি কমন আসবে, মাইনাস জি আসবে সরি। কমন যদি আসে তাহলে কি হবে? M2 M1 বাই R21 স্কোয়ার R21 ক্যাপ প্লাস M3 M1 বাই R31 স্কোয়ার R31 ক্যাপ প্লাস M4 M1 বাই R41 স্কোয়ার R41 ক্যাপ। মানে জিনিসটা কি হচ্ছে, আমরা যে উপরে এই গ্র্যাভিটেশন আগের দিন গতকাল রাতে ক্লাসের যে এই গ্র্যাভিটেশনের ইউনিটটা বার করেছি বা এক্সপ্রেশনটা বার করেছি, ওটাই কিন্তু এটা দেখো, তাই না? কি সবাই মাথায় ঢুকছে? হ্যাঁ স্যার। হ্যাঁ কে কি কি বলছো? ঢুকছে স্যার। প্রবলেম হচ্ছে? না স্যার। প্রবলেম হলে বলবে আমাকে, নয়তো তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সপ্রেশন পাচ্ছি যে আমাদের সুপারপজিশন থিওরেম অনুযায়ী, তাহলে এইটাই হচ্ছে আমাদের পার্টিকেলের ওপর যে এটা কাজ করছে তার এক্সপ্রেশন। শুধু এটা তিনটে পার্টিকেলের জন্য, মানে এইখানে দেখো M1 M2 M3। এটা কি করলাম? এটা হচ্ছে ফোর্স অন M1 ডিউ টু অল দ্য আদার থ্রি পার্টিকেলস। এইটা 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 এই যে তিনজনের জন্য এর উপর যে ফোর্সটা আসছে সেইটা ক্যালকুলেট করলাম। তাহলে তোমরা এইটা পারবে ক্যালকুলেট করতে যে এই তিনজনের জন্য এর উপর কত ফোর্স আসছে M4 এর ওপর? তখন কি করবে? তখন এখান থেকে একটা এরম ডায়াগ্রাম বেরোবে আর এই দিক দিয়ে এরম বেরোবে, মানে ভেক্টর রিজলভ হবে একটা। বলো এটা কপি করা হয়ে গেছে নাকি এটা কপি করবে এবার? স্যার হয়ে গেছে কপি করা। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এই তোমরা বোঝাতে বোঝাতে টুকো না, এটাই হচ্ছে সবথেকে বাজে। আগে বুঝে নেবে জিনিসটা তারপর টুকবে। ঠিক আছে স্যার। এই সুপারপজিশন থিওরেম না প্রচুর জায়গায় পাবে, প্রচুর প্রচুর জায়গায় পাবে। মানে তোমার ইলেকট্রোস্ট্যাটস পড়বো যখন আমরা, ইলেকট্রোস্ট্যাটসে পাবো,
তারপরে আর কোথায় ছিল যেন, হ্যাঁ সিস্টেম অফ পার্টিকেলসে পাবো। নিউটনস শেল থিওরেম। এই শেল থিওরেম বোঝানোর আগে আমি, তাহলে চলো নিউটনের শেল থিওরেম। এটা একটা মাস এম ধরছি, সিটিং অ্যাট আ পজিশন পি, যেখানে আমাদের এই রুলারটা, মানে রুলার, মানে রুলার দিয়ে লাইন ড্র করা যায়, জানো বেশ ফেসিলিটি রয়েছে, এটা স্ট্রেট লাইন যাবে এখান থেকে। ডটেড লাইন করে এটাকে জয়েন করব। ব্যাস রুলারের কাজ শেষ। সেন্ট্রাল হয়নি লাইনটা, বাট তাও ঠিক আছে, যথেষ্ট যাই হয়েছে হয়েছে। এটাই এটার নিচে নামিয়ে দিই। হালকা। আচ্ছা, তো দেখো এখান থেকে এই দূরত্বটা, মানে এই সেন্টারের যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আর বলছি আমি এখানে, ক্যাপিটাল আর। এটা হচ্ছে একটা বড় মাস এম। এই ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা এটা হচ্ছে আর, ছোট হাতের আর, ওয়্যার আর ইজ গ্রেটার দ্যান বড় আর, মানে ডিস্টেন্সটা এর রেডিয়াসের থেকে বড়। আচ্ছা, শেল থিওরেম জিনিসটা কি সবার আগে বলি। শেল থিওরেমটা হচ্ছে একটা কনসিডারেশন, অথবা একটা বলতে পারো কাইন্ড অফ থিওরেম which gives us the gravitational forces on a point mass due to a shell or a sphere। ঠিক আছে, এটাই হচ্ছে, এটা আমরা কাজ করছি প্রথমে একটা শেলের জন্য। এবার কি কাজ করছি সেটা একটু লিখি। if a point mass lies outside a uniform spherical shell with a symmetric inertial mass distribution, with a symmetric inertial mass distribution। ব্যাস এটাই এটা আমরা ক্যালকুলেশন করবো এবার এটা। তো এটা এম, এটা আর, তাহলে ফোর্সটা কত হবে। এটা কিন্তু দেখো ভেক্টর দিলাম না, তার মানে আমি স্কেলার ফরম্যাটে লিখবো এটাকে। এটা হচ্ছে জি ক্যাপিটাল এম বাই এম, এটা আর স্কোয়ার। আর যে ফোর্সটা কাজ করবে সেটা অ্যালং দিস ডাইরেকশন, এই ডাইরেকশন, মানে সেন্ট্রাল লাইনে। এর এইটা হয়ে গেল আমাদের কি বলবো, এই শেলটার জন্য। এবার যদি আমি একটা সিমেট্রিক স্ফিয়ার ধরি,
আমি কোথায় যাব মানে এইগুলো বলতে বলতে আমি কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি সেটা বুঝতে পারবে একটুখানি পরে, এখন বুঝবে না। এবার হচ্ছে স্ফিয়ার। সেম ভাবে যদি আমি একটা স্ফিয়ার ড্র করি, সেম ভাবে মানে এটা একটা কমপ্লিট সলিড স্ফিয়ার, এটা একটা পয়েন্ট এম পি তে রয়েছে এম মাস, এটা দূরত্ব একই, এই যে একই দূরত্ব আর এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল এম। তাহলে এর যে ফোর্সটা হবে এটা হবে এম এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে জি। এবার দেখো একটা তফাৎ রয়েছে এখানটা। যদি এই শেলের মধ্যে কোনো পার্টিকেল থাকে, মধ্যে ভেতরে, if a point mass lies inside a shell, মানে পয়েন্ট মাস যদি এই পয়েন্ট মাসটা বাইরে না বলে, আমি যদি বলি ভেতরে রয়েছে, ধরুন এখানে বা এখানে বা এখানে এখানে যাই হোক না কেন, যদি বলি যে ভেতরে রয়েছে, তাহলে একটা সমস্যা তৈরি হবে। শুনছো তো তোমরা? শুনবে হ্যাঁ জিনিসটা ভালো করে, কারণ কি এটা বইতে তোমাদের হয়তো লেখা নাও থাকতে পারে, বাট আমি যে বোঝাবো এটাতেই হয়ে যাবে তোমাদের। প্লাস যে নোটটা দেবো সেই নোটটাতেও থাকবে। এই ইনসাইড দা এই স্পেস কি বলে শেল, শেলের মধ্যে যদি কোনো পয়েন্ট বলি, আমি ধরুন এখানে একটা পয়েন্ট রয়েছে এই জায়গায়, এই জায়গায় একটা পয়েন্ট রয়েছে, তো এই পয়েন্টের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে সেটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? কারণ যদি ভেতরে থাকে তখন ওর উপর যে স্ফিয়ারটা মানে শেলটা রয়েছে, এত বিরক্ত। হ্যাঁ দেখো, হ্যাঁ কি বলছিলাম, ভুলে গেলাম কি বলছিলাম, আবার প্রথম কি বলছি। আচ্ছা, নিউটনের শেল থিওরেম বলে যে যদি কোনো শেলের, ঠিক আছে এটা শেল, এটা শেল একটা, শেলের কোনো বাইরে যদি একটা পয়েন্ট মাস থাকে, তাহলে সেই পয়েন্ট মাসের উপর এই ফোর্সটা কাজ করবে, ওকে। বাট এই ফোর্সটা যদি একটা কোনো পয়েন্ট মাস এই শেলের ভেতরে আসে, তাহলে ফোর্সটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? কারণ কি, এটা তো একটা ইউনিফর্ম শেল, এই শেলটা যে মাস ডিস্ট্রিবিউশনটা, ওর যে মাস ডিস্ট্রিবিউশনের জন্য এই ভেতরে পয়েন্ট পার্টিকেলকে এই দিক দিয়ে টানবে, এই দিক দিয়ে টানবে, এই দিক দিয়ে টানবে, প্রত্যেক চারিদিক দিয়ে টানতে 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 কি হবে, একটা ইকুইলিব্রিয়াম স্টেট হয়ে যাবে। মানে কি বলতে গেলে, একটা বলকে নিয়ে আমি চারজন মিলে চারদিক দিয়ে টানছি, তাহলে দেখবে বলটা একই জায়গাতে থাকবে যদি আমরা সবাই এক সেম ফোর্সেস দিই। আমি এই সেম ফোর্সেস দিলাম, মানে আমি দিলাম একটা ফোর্স, আহ আহ, এখানে একটা বল রয়েছে দেখা গেল, আমি এদিক দিয়ে টানছি, অয়ন্তিকা এদিক দিয়ে টানছে, মিজান এদিক দিয়ে টানছে, আর সাহিল এখান থেকে টানছে। তাহলে যদি সবাই ফোর্সেস সেম ফোর্সেস দিই, তাহলে এই পয়েন্টটা নড়বেই না, একই জায়গাতে থাকবে। বাট যেই একটু ডিসব্যালেন্স হবে ফোর্সেস গুলো, তাহলে চারিদিকে মুভ করবে এটা, ফোর্সটা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্ফিয়ারের জন্য কিন্তু সেম কাইন্ড অফ, যে বাইরে এরকম থাকবে, বাট যেই ভেতরে একটা পয়েন্ট মাস কনসিডার করব, এটা হচ্ছে ফর আউটসাইড, এটা হচ্ছে এই ডিউ টু দিস মাস, এই ছোট মতো মাসটার জন্য। বাট স্ফিয়ারের জন্য এটা তো সলিড স্ফিয়ার, যেই সলিড স্ফিয়ারের মধ্যে একটা কনসিডার করবো পয়েন্ট মাস, তখন এর একটা আলাদা চলে আসবে, দেখাচ্ছি।
ডায়াগ্রামটা উপরে রয়েছে, ওটাই লাগবে। সিলেক্ট। হ্যাঁ, তো দেখো, যদি আমি বলি একটা পয়েন্ট মাস ভেতরে রয়েছে, ইনসাইড দ্য স্ফিয়ার, তাহলে কি কনসিডার করো এখানে পয়েন্ট মাস এমটা রয়েছে, এইখানে না, ধরে নাও এই এই এটার ওপরেই রয়েছে, আহ, এই লাইনটার ওপর, মানে এটা একটা স্ফিয়ার কনসিডার যদি করি, স্ফিয়ারের মধ্যে যদি মাসটা রয়েছে এখানে, তাহলে একটা আবার সেকেন্ডারি রেডিয়াস তৈরি করছে ও, বা একটা অন্য একটা রেডিয়াস কনসিডার করতে হবে ডিস্টেন্সটাকে, এই ডিস্টেন্সটাকে, পুরোটা নয়, মানে এই যে সেন্টার থেকে এতটুকু ও যতটা দূরে রয়েছে, এটা হচ্ছে আমার এম। এবার এই ভেতরের যে মাসটা, মানে ভেতরের যে সার্কেলে, এটাকে বলছি এম ছোট হাতের আর। আর বাইরে যে পুরো মাসটা, এই এই বাইরের পার্টটা, এটা বলছি ক্যাপিটাল এম। তাহলে আমরা কি পাবো দেখো, এখান থেকে একটা ফোর্স এইদিকে টানছে, সরি ডাইরেকশনটা ভুল দিয়ে দিলাম, এই 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 সেন্ট্রাল মাসটা এইদিকে একে টানছে। তাহলে আমরা পাবো হচ্ছে এফ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম, এম বাই আর স্কোয়ার, বাট ক্যাপিটাল এম এর জায়গায় এখানে বসাবো হচ্ছে জি এম আর এম বাই আর স্কোয়ার। ওকে, মানে একটা নেট ফোর্স অ্যাক্টিং towards the center on a particle inside is this. আর কেন হচ্ছে, কারণ একটা স্ফেরিক্যাল শেলের মধ্যে প্রত্যেকটা যে রিজন রয়েছে, সেই রিজনটা হচ্ছে কি পয়েন্ট মাসটাকে টানতে চেষ্টা করছে নিচের দিকে। এবার যেহেতু নিজের দিকে টানছে সবাই মিলে, পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। যেই এক্সপেরিমেন্টটা আমি দেখালাম তোমায়, যে ওই দড়ি ধরে যদি আমরা সবাই মিলে একই ফোর্স দিয়ে টানি, তাহলে সবকিছু ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ। দেখো, তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে সবসময় আমাকে বলবে। এই তোমরা অনেকে আছো একটা সুপিরিয়ার আর ইনফিরিয়ার কোয়ালিটিতে বোঝো, মানে কি বলবো এটাকে, সেলফ ডাউট, যে সবাই বুঝে গেল আমি বুঝিনি। আজকে তো অনেকে ক্লাস জয়েন করেনি, তার জন্য তাদেরকে রেকর্ডিং এও বলছি একই কথা, যে কারোর যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও প্রবলেম থাকে, মেসেজ করবে, ফোন করবে, জিজ্ঞাসা করবে। ঠিক আছে, শুধু আমার ঘুমানোর টাইমে ফোন করো না বা কাজের টাইমে করো না, পাবে না। মেসেজ করবে আগে, আমি কল ব্যাক করে নেবো। একটা এক্সাম্পলের অঙ্ক করা যাক। ক্যালকুলেট দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু পার্টিকলস।
of mass মানে শুধু এখন কোয়েশ্চেন প্র্যাকটিস করাবেন তো, আর মানে কিছু পড়ানোর নেই তো? কি কোথায় এখন? হ্যাঁ। না, এটা একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম তোমাদেরকে। আচ্ছা আচ্ছা। নয় 1 kg with their centers 10 centimeter apart. তো এটা কি করে সলভ করবে? সিম্পল, m1 লিখবে, দেওয়া আছে m2 এর সাথে সমান, সেটা 1 কেজি। আর এর ভ্যালু দেওয়া 10 সেন্টিমিটার, বাট সেন্টিমিটারে তো থাকলে হবে না, এটাকে মিটারে নিয়ে যেতে হবে, 0.01 মিটার। তাহলে ফোর্সের কত, ভ্যালু কত? জি m1 m2 বাই আর স্কোয়ার। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। এইগুলো মনে রাখতে হবে, ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে কি 0.1 এর হোল স্কোয়ার। এবার ওটা কিছু হয় না, ওটা জাস্ট পাওয়ারে 10টা, মানে এটা তো বলতে গেলে 1/10, এটা হচ্ছে 1/10। তো এটা পাওয়ারে উঠে গেলে সব সমান থাকবে, শুধু পাওয়ারটা কমে যাবে। 10⁻৯ নিউটন। বাস, হয়ে গেল অঙ্ক। এরকমই অনেক ভেরিয়েশনাল অঙ্ক আছে। ভেরিয়েশনাল মানে কোথাও হয়তো এখানে বললো, কোন অঙ্কতে বললো যে একটা মাস বলে দিয়েছে, জি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, এফ বলে দিয়েছে, আর একটা মাস বার করো। বা হয়তো বললো যে দুটো মাস হচ্ছে একে অপরের ডিপেন্ডেন্ট, আর একটা ইকুয়েশন দিয়ে দিল, তো বললো আর একটা জিনিস মানে বার করো, দুটো মাস বার করো। এর পরের যে পার্টটা আসছে সেটা হচ্ছে এক্সপ্রেশন ফর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, না হয় থাক, আমি এই পার্টটা কি পরের দিন পড়াবো, নাকি তোমাদের আজকেই পড়াবো? বলো কি করতে চাও। যা বলবে। যা বললে কিন্তু আমি 10টা অব্দি টেনে দেবো, সেটা নিয়ে মানে ঠিক ভেবে চিন্তে বলো। দেখো, তোমাদের সিলেবাসে গ্র্যাভিটেশনটা প্রচুর বড় মানে হচ্ছে প্রায় টপিক ওয়াইজ যদি বলি মন দিয়ে শুনবে। এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বার করার আছে, মানে এক্সপ্রেশন ফর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দেন আছে হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মধ্যে রিলেশনশিপ বার করা। ওকে, এই পার্টটা। তারপরে আরো 4টে রয়েছে, 4টে নয় তারও বেশি, কারণ ওই যে বললাম আমি ওদের রিলেশনশিপ। তারপরে রিলেশনশিপটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটি ক্যালকুলেশন করা, মানে অরবিটাল অ্যাক্সেলারেশন। হাইটের জন্য কিরম ভাবে আমাদের চাঁদ, মানে মুন আমাদের আর্থের আশেপাশে ঘোরে। দেন তোমার আর্থের শেপটা গ্র্যাভিটির জন্য কিরকম, গ্র্যাভিটি না থাকলে কিরকম, ল্যাটিটিউড লঙ্গিটিউডের সাথে গ্র্যাভিটির অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিরম ভাবে এফেক্ট করছে। তারপরে অনেক পার্ট আছে। গ্র্যাভিটেশনাল ফিল্ড কাকে বলে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কাকে বলে। তো অনেক টাইম লাগবে, একদিনে হবে না।